আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরো একটি নতুন ক্লাস নিয়ে। তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিবে, তোমাদের প্রস্তুতি অনেক ভালো হওয়া দরকার। তো আমি তোমাদের জন্য এখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৩য় অধ্যায় থেকে আলোচনা করব। ৩য় অধ্যায়। আমাদের ৩য় অধ্যায়ের শিরোনাম হচ্ছে পরিবারে শিশুর বেড়ে ওঠা। এই অধ্যায়টা তোমরা ভালো করে শিখবে। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এটা আছে। তো যাই হোক, আমি এই যে ৩য় অধ্যায় নিয়ে আলোচনা করব। পরিবারে শিশুর বেড়ে ওঠা। যাই হোক, আমরা হচ্ছে এখন মূল পড়ায় চলে যাচ্ছি। তোমরা সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। ২য় অধ্যায় এটা। এই যে আমরা প্রায় পেয়ে গেছি ৩য় অধ্যায়। ওকে, আমরা পেয়ে গেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেই তোমাদের পড়া শুরু। তো যাই হোক, আমি তোমাদেরকে প্রতিটা লাইন দেখিয়ে দেব যে কোথায় গুরুত্বপূর্ণ লাইন রয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে এখন মূল পড়ায় নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের শিরোনাম হচ্ছে পরিবারের শিশুর বেড়ে ওঠা। এখন শিক্ষার্থী বন্ধুরা, দেখো, গুরুত্বপূর্ণ লাইন আমার পাঠ্য বইয়ে আমি দাগায় রাখছি। এখন তোমাদেরকেও সেখান থেকে পড়ানোর চেষ্টা করছি। পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। তাহলে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার কোনটা? সেটা হচ্ছে পরিবার। ওকে? এবার দেখো, আমাদের ২য় লাইন রয়েছে, পরিবারের মাধ্যমেই শিশুর সামাজিকরণ শুরু হয়। কিসের মাধ্যমে শিশুর সামাজিকরণ শুরু হয়? এই যে হাইলাইট করে দিচ্ছি, দেখো, দেখা দিচ্ছি। আচ্ছা, হাইলাইট করতে পারতেছি না কেন? আচ্ছা, পারতেছি না এখানে। যাই হোক, তাহলে পরিবারের মাধ্যমেই শিশুর সামাজিকীকরণ শুরু হয়। এর পরের লাইন দেখো, এই যে পরিবার, এখানে খেয়াল করো, একটা লাইন লেখা আছে, পরিবার সমাজের ক্ষুদ্র একক। পরিবার সমাজের ক্ষুদ্র একক। তাহলে সমাজের ক্ষুদ্র একক কোনটি? উত্তর হবে হচ্ছে পরিবার। এখন আমরা মূল পাঠে চলে যাচ্ছি। পাঠ ১, পরিবারের ধারণা ও ধরন। এখানে আমাদের গুরুত্বপূর্ণ লাইন পড়তে হবে। পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার কি ধরনের সংগঠন? একটি সামাজিক সংগঠন। পরিবার কাকে বলে জানো? পরিবার হচ্ছে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচী নিয়ে যে সংঘ গড়ে ওঠে, তাকে পরিবার বলে। এখন পরিবারের সংজ্ঞা কিন্তু এখানেই রয়েছে। তোমাদেরকে আমি দেখায় দিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল করো, পরিবার থেকে মানবজাতির বিকাশ ঘটেছে এবং তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে। এই যে এখানে রয়েছে পরিবারের সংজ্ঞা, তোমাদের খেয়াল করতে হবে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে কি বলে? পরিবার বলে। যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। তাহলে পরিবার কাকে বলে এটা আমরা শিখলাম। আর পরিবার হচ্ছে একটা সামাজিক সংগঠন, এটাও শিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আমার পাঠ্য বইয়ে দাগানো মূল পড়াগুলো তোমাদেরকে বোঝায় দেই। আমাদের চলে যেতে হবে এখন হচ্ছে আ পেজ নম্বর ৩০ এ। এই যে ৩০। এখানে তোমাদেরকে গুরুত্বপূর্ণ পড়াগুলো বুঝায় দেই। এই যে একক পরিবার ও যৌথ পরিবার। তোমরা মনে রাখবে, পরিবার হচ্ছে ২ প্রকার, একক পরিবার ও যৌথ পরিবার। একক পরিবারটা কি, যৌথ পরিবার কি, সবগুলোই তোমাদেরকে শেখায় দেব। এখন খেয়াল করো। স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। এখানে কিন্তু একক পরিবারের সংজ্ঞা রয়েছে। যে পরিবার স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে বা ছেলে-মেয়ে নিয়ে গঠিত হয় তাকে একক পরিবার বলে। আর যৌথ পরিবারটাকে দেখো, যে পরিবারে একই সাথে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচী একসঙ্গে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলে। তাহলে আমরা একক পরিবার কাকে বলে, যৌথ পরিবার কাকে বলে, এগুলো শিখে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে আরো কয়েকটা কথা বলে দেই। বাংলাদেশের গ্রামাঞ্চলে কিন্তু যৌথ পরিবারের সংখ্যা বেশি। কারণ সেখানে
দাদার সম্পত্তি পাওয়ার জন্য সবাই কিন্তু বা বাবার সম্পত্তি পাওয়ার জন্য একসঙ্গে বসবাস করে। আবার যখন বিবাহ করে অবিবাহিত মানে একক পরিবারের সন্তানেরা যখন বিবাহ করে, দেখা গেছে তখন কিন্তু তারা আলাদা হয়ে যায়। যৌথ পরিবারের সন্তানেরা যখন বিবাহ করে, তখন তাদের আলাদা ঘর হয়ে যায়, আলাদা পরিবার হয়ে যায়। এইভাবে যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হয়। যাই হোক আরো অনেক কারণ রয়েছে যৌথ পরিবার থেকে একক পরিবার হওয়ার, সেটা তোমরা ধীরে, ধীরেই জানতে পারবে। তো যাই হোক, আমরা জানতে পারলাম যে গ্রামীণ সমাজে কিন্তু যৌথ পরিবারের সংখ্যা বেশি। আবার শহরে কিন্তু একক পরিবার বেশি। কারণ শহরে থাকার জায়গার সমস্যা। ছোট, ছোট বাসায় থাকতে হয়। তো সেখানে পরিবারের সবাই মিলে কিন্তু অনেক সময় থাকা যায় না। তো এখন পাঠ ১ এ আমরা যা শিখলাম পরিবার কাকে বলে? পরিবার একটা সামাজিক সংগঠন। এরপরে হচ্ছে একক পরিবার কাকে বলে? যৌথ পরিবার কাকে বলে? একক পরিবারে কারা বসবাস করে? যৌথ পরিবারে কারা বসবাস করে? সবগুলোই আমরা শিখলাম। আর এখানে দেখো লেখা রয়েছে বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। আর গ্রামাঞ্চলে কিন্তু যৌথ পরিবারের সংখ্যা বেশি। যাই হোক, এখন এই যে বাংলাদেশে পার্ট ২ বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার। এখন এখানে আমি আ গুরুত্বপূর্ণ লাইন তোমাদের দেখা দেই। আজও অধিকাংশ লোক গ্রামে বসবাস করে এবং কৃষিকাজের উপরেই তারা কিন্তু নির্ভরশীল। গ্রামীণ সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়। আমি একটু আগেই তোমাদেরকে এটা বলেছিলাম যে, গ্রামীণ সমাজে যৌথ পরিবারের সংখ্যা কিন্তু বেশি দেখা যায়। কারণ যেহেতু বেশিরভাগ পরিবারই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু সম্প্রতি আর্থিক পরিবর্তন, পেশাগত পরিবর্তন, সম্পত্তির সর্বোচ্চ সীমা নির্ধারণ নীতি ইত্যাদি কারণে যৌথ পরিবারে ভাঙন দেখা দিয়েছে। এই যে যৌথ পরিবার কেন ভেঙে যাচ্ছে সেটা কিন্তু তোমরা জানতে পারলে। বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা কিন্তু পিতার হাতেই ন্যস্ত থাকে। গ্রামে যেসব পরিবারে পুরুষরা প্রবাসী, সেসব পরিবারে কিন্তু নারীদের আ সিদ্ধান্ত সেখানে অনেকটাই কিন্তু আবার বহাল থাকে। আচ্ছা, এখন দেখো সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণে একক পরিবার কিন্তু আ হচ্ছে এবং সেটা শহরে পরিবারের প্রধান রূপ। দেখো যখনই একক পরিবার হয় এবং তারা শহরে চলে যায়, তারা কিন্তু দেখা যাচ্ছে যে আলাদা থাকে। পরিবার থেকে তারা অনেক দূরে থাকে। গ্রামেও কিন্তু এরকম যদি বড় পরিবার থাকে সেগুলো ভেঙে, ভেঙে ধীরে, ধীরে একক পরিবারের রূপ নেয়। শহরে শিক্ষিত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত পরিবারে নেতৃত্ব কেবল স্বামীর হাতেই ন্যস্ত থাকে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু স্বামী-স্ত্রী দুজনেই মতামত প্রকাশ করতে পারে। শহরে ইদানিং বিবাহ বিচ্ছেদ, পিতা বা মাতার অকাল মৃত্যু ইত্যাদি বেড়ে যাওয়ায় একক অভিভাবক পরিবারের সংখ্যা দ্রুত বাড়ছে। শহরে যখনই দেখা যাচ্ছে যে কোনো পরিবারের মানে পুরুষ মারা যায় কিংবা কি বলবো? আ সে আর দায়িত্ব পালন করে না পরিবারের, তখন দেখা যাচ্ছে যে শহরে মানে পরিবারের মা কিন্তু হয়তো সে পরিবারের কি হয়ে যায়? অভিভাবক হয়ে যায়। কারণ তারা তখন ওই সর্বোচ্চ ক্ষমতাধর বা ইনকামকারী ব্যক্তিকেই তারা পরিবারের সদস্য কি বলে? অভিভাবক হিসেবে ধরে নেয়। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পার্ট ৩ এ চলে যাচ্ছি। পার্ট ৩ এ আমরা দেখি কি, কি পড়া আছে এখানে। পার্ট ৩ এই যে এখানে পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকীকরণ। তো এখানে আমরা পরিবার দেখি ১ম লাইনটা কি লেখা আছে? পরিবর্তনশীল পরিবার বলতে মূলত ধরন পরিবর্তন হয়ে সে পরিবার যে পরিবার সৃষ্টি হয় সে পরিবারকে বোঝায়। যেমন গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়। এর মূলে কিন্তু অনেক কারণ রয়েছে। অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারীর কর্মসংস্থান নানা কারণে কিন্তু এই যৌথ পরিবার ভেঙে একক পরিবারে রূপ নেয়। তাছাড়া গ্রাম ও শহরের পরিবারের সদস্যদের ভূমিকারও পরিবর্তন ঘটছে। আ আমরা নিজেদের পরিবারের দিকে তাকালেই বুঝতে পারবো। একসময় বাবা-মা, চাচা-চাচী, দাদা-দাদি, চাচাতো ভাই-বোন সহ সকলে মিলে একটি পরিবারে বসবাস করত। এখন শহরের পরিবারের ছোঁয়া গ্রামেও লেগেছে। অর্থাৎ একক পরিবার সৃষ্টি হচ্ছে। ছোট পরিবার নিজেদের
সুখ স্বাচ্ছন্দ্য অথবা ও সুবিধার স্বার্থ ছাড়া অন্যদের কথা ভাবে না। ফলে যা শিশুর সামাজিকীকরণের একটা সামাজিকীকরণে এসব বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা সামাজিকীকরণ কাকে বলে তা এখন শিখব। শিশু একটি পরিবারে তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলা হয়। তো সামাজিকীকরণটা আসলে কি? একটি শিশু সমাজে যেভাবে বেড়ে ওঠে, অর্থাৎ একটি শিশুর সমাজে বেড়ে ওঠার প্রক্রিয়াই হলো কি সামাজিকীকরণ। একটি শিশু যেভাবে সমাজে বেড়ে ওঠে তাই হচ্ছে তার সামাজিকীকরণ। এখন শিশু পরিবারে জন্ম নেয় এবং সেখানে কিন্তু বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য ও পিতামাতার নিকট থেকে তারা কিন্তু অনেক কিছুই শিখে থাকে, যা শিশু সামাজিকীকরণে প্রভাব ফেলে। শুধু যে আ আস্তে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেক কিছু শিখতেছি। তো সামাজিকীকরণ কাকে বলে সেটা আমরা শিখে ফেললাম। আর সামাজিকীকরণের যে আ ধাপগুলো সেটা কিন্তু পরিবার থেকে শুরু হয় এবং একটা মানুষ তার জীবনে ছোট থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু অর্থাৎ তার মানে শেষ বয়স পর্যন্ত সে কিন্তু অনেক কিছু শিখে থাকে। পরিবার, সমাজ থেকে সে অনেক কিছুই শিখে থাকে। তো যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু সমাজে বেড়ে ওঠে বা গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলা হয়। তো এখন পার্ট ৩ এ আমরা কিন্তু অনেক কিছু শিখলাম। শিশুর সামাজিকীকরণের ১ম ভূমিকা রাখে কিন্তু পরিবার। এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে পার্ট ৩ এর পার্ট ৩ এর আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি। শিশুর সামাজিকীকরণে কোথায় আছে এই লাইনটা? শিশুর সামাজিকীকরণে, শিশুর সামাজিকীকরণে ১ম ভূমিকা রাখে পরিবার। যাই হোক, এটা পার্ট ৩ এর মধ্যেই রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক কিছু শিখতেছি। এখন আমাদেরকে যদি পাঠ্য বইটা আন্ডারলাইন করা না থাকে, তাহলে কিন্তু আমরা পড়া খুঁজে পাবো না। এখন বর্তমানের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করছে। তারা এই যে কিন্ডারগার্টেন বিদ্যালয়, মাদ্রাসা, টেকনিক্যাল বিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠানে তারা কিন্তু লেখাপড়া করছে এবং সেখান থেকে তারা অনেক কিছুই শিখছে। তো দেখি এখন আর কোথায় আমাদের পড়া আছে? ওকে। শিক্ষার্থী বন্ধুরা, ধর্মীয় শিক্ষা কিন্তু শিশুরা পরিবার থেকে পেয়ে থাকে। এছাড়া বর্তমানে কিন্তু মাদ্রাসা, মসজিদেও কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। তবে পরিবার থেকে শিশুরা সবচেয়ে বেশি শিক্ষা লাভ করে। বিশেষত তারা মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। মাই ১ম কিন্তু তাকে বর্ণ শিখায়, কথা বলা শেখায়। এইজন্য হচ্ছে শিশুর ক্ষেত্রে বা শিশুর কাছে মা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, পরিবারের অনেক দায়িত্ব বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখন কিন্তু পালন করছে। শিক্ষা, বিনোদন, অর্থনৈতিক উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরে কিন্তু সম্পন্ন হচ্ছে। যেমন পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানার মতো বিনোদনমূলক ব্যবস্থা পরিবারের কাছে কিন্তু নাই। পরিবার করছে না এগুলো। তারা কি করতে পারে? তারা জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়ানো, তারপরে হচ্ছে রেডিও, টেলিভিশন ইত্যাদি উপভোগ করতে পারে পরিবারের গণ্ডির মধ্যে থেকেই। কিন্তু তারা এই যে পার্কে যায়, জাদুঘরে যায়, চিড়িয়াখানা যায়, এটাই বিনোদন কিন্তু পরিবারের বাইরে হচ্ছে। তো এখন আমরা শিখব হচ্ছে পার্ট ৪। দেখি পার্ট ৪ এ কি আছে? পার্ট ৪ হচ্ছে এটাই আমাদের শেষ পাঠ। হ্যাঁ, পেয়ে গেছি আমরা পড়া। পরিবার সামাজিকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবার কিন্তু শিশুর যে সামাজিকীকরণের যে মাধ্যম রয়েছে, তার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম।
শিশুর জীবনের ভালো ও খারাপ অভ্যাস পরিবারের সামাজিকরণের ফল। পরিবার যে ধরনের শিক্ষা দিবে, সেই শিশু কিন্তু সেরকমই হবে। পরিবার যদি তাদেরকে ভালো শিক্ষা দেয়, তারা ভালোভাবে আচরণ করবে। খারাপ অভ্যাস যদি পরিবার তাদেরকে দিয়ে থাকে, তাহলে তারা খারাপ অভ্যাসের অধিকারী হবে। পরিবারের মধ্যে শিশু সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে। আবার দেখো স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতাও কিন্তু পরিবারের শিক্ষার ফল। যাই হোক, আমরা খারাপ হব না। আমরা অবশ্যই ভালো হব। আচ্ছা। এই যে এখানে দেখো শিশুর সামাজিকরণের ১ম সূত্রপাত ঘটে মার কাছ থেকে, মানে মায়ের কাছ থেকে। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন। শিশুর ভাষা শিক্ষার ১ম মাধ্যম মা। শিশুর ভাষা শিক্ষার ১ম মাধ্যম কে? মা। মা শিশুকে কি করে? আ মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করবে, শিশুর খাদ্যাভ্যাস ও আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মাই ১ম দিয়ে থাকেন। যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম, মা অনেক কিছু শিক্ষাদান করেন শিশুকে। যাই হোক, এইজন্য তার ভূমিকা কিন্তু অনেক। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক কিছু শিখে ফেললাম এই ৩য় অধ্যায় থেকে। তো তোমরা অবশ্যই ভালো করে পাঠ্য বই পড়বে। পাঠ্য বই পড়লে অনেক কিছুই শিখতে পারবে। দেখো তোমাদের ১ম যে এমসিকিউ বা বহু নির্বাচনী রয়েছে, শিশুর বেড়ে ওঠার ১ম সূতিকাগার কোনটি? এটা কিন্তু আমরা পাঠ্য বইয়ে পড়েছিলাম। শিশুর এই যে পরিবার, পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার ১ম সূতিকাগার। এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের একদম ১ম লাইনটা। আমি তোমাদেরকে যদি দেখায় দেই ভালো হয়। এই দেখো এইখানে রয়েছে। এই যে পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার ১ম সূতিকাগার। তো শিক্ষার্থী বন্ধুরা, পাঠ্য বই থেকে তোমাদেরকে পড়াইলাম। তোমাদের কেমন লেগেছে সেটা জানি না। কমেন্টের মাধ্যমে জানাবে। যারা আমার কাছ থেকে এইভাবে পড়া শিখতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আজিম লার্নিং পয়েন্ট, আজিম ইজি ইংলিশ এই চ্যানেল, আজিমের পাঠশালা এই চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এগুলোর ফেসবুক পেজ বা আইডিও রয়েছে। তোমরা সেখানেও পড়াগুলো পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।